আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে, এবার যা বললেন কিম জন উন। আর এদিকে যুক্তরাষ্ট্রে 43,000-এরও বেশি ভারতীয় আটক। আর এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। আর এদিকে ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল, কূটনীতি ভরসা, এবার যা বলেন জেলেনস্কি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে, এবার যা বললেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রুপক্ষকে কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভের সঙ্গে বৈঠকে মন্তব্য করেন তিনি। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ। উল্লেখ্য যে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসাবে দুই দেশে একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ার দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ার 10,000-এরও বেশি গোলাবারুদের কন্টেইনার, স্বচালিত হাউইটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। যদিও কিম ও বেলুসোভের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর এদিকে যুক্তরাষ্ট্রে 43,000-এরও বেশি ভারতীয় আটক। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে 43,000-এরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্য অনুসারে গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা 22% বেড়েছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্য অনুসারে 2022 সালের অর্থবছরে মোট 1,09,535 জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে 16% ছিলেন ভারতীয়। 2023 সালেও এই হার অপরিবর্তিত ছিল। এবছর দেশটিতে 1,79,402 জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ভারতীয় ছিলেন 30,010 জন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এই সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এবছর মোট 1,98,929 জন
অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এর মধ্যে ভারতীয় রয়েছেন 43,764 জন। এবছর এই সংখ্যা 22% বৃদ্ধি পেয়েছে। সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেপ্তারের ভিত্তিতে এই সংখ্যা জানানো হয়েছে। জানা গেছে ভিসা পেতে সময় বেশি লাগার কারণে মূলত অভিবাসন প্রত্যাশীরা এ পথ বেছে নেন। যুক্তরাষ্ট্রে ভিসা পেতে গড়ে 1 বছর অপেক্ষা করতে হয়। অন্যদিকে বেশিরভাগ আবেদনকারী মাত্র 46 দিনে কানাডার ভিসা হাতে পেয়ে যান। ফলে কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। এছাড়াও মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অপেক্ষাকৃত কম কারাকারি। ফলে ঝামেলা এড়াতে এবং জটিলতা কম হওয়ার কারণে অনেকে এ পথ বেছে নেন। আর এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। মাসখানেক আগে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয় মার্কিন প্রশাসন। তারপরে জোর গুঞ্জন ওঠে সোভিয়েত যুগের ছেড়ে দেওয়া পারমাণবিক অস্ত্র ফেরত পেতে পারে কিয়েভ। অন্যদিকে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের জবাবে নিজেদের পারমাণবিক নীতিমালাও পাল্টে ফেলেছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলেছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ সালিভান কথা জানিয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কিছু অজ্ঞাতনামা পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হবার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন। এমন খবরের প্রতিক্রিয়ায় জ্যাক সালিভান জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। কিন্তু ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা দেওয়া ওয়াশিংটনের লক্ষ্য নয়। গত সপ্তাহে রাশিয়া এই ধারণাকে স্রেফ পাগলামি বলে আখ্যায়িত করে বলে এ ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে বেশ কিছু পারমাণবিক অস্ত্র পায়। পরবর্তীতে 1994 সালে সম্পাদিত বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে এসব অস্ত্র ত্যাগ করে কিয়েভ। বিনিময়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেয়। আর এদিকে ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল, কূটনৈতিকই ভরসা। এবার যা বলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে তাদের সেনাবাহিনীর শক্তি পর্যাপ্ত নয়। তিনি বলেছেন, কূটনীতি এখন ভূখণ্ড মুক্ত করা সম্ভাব্য পথ হতে পারে। জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেলেনস্কি উল্লেখ করেন, যদি ইউক্রেন নেটোর সদস্যপদ নিশ্চিত করতে পারে তবে কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার দখলে থাকা কিছু এলাকা উদ্ধার করা সম্ভব হতে পারে। তবে সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত বাহিনী ব্যবহার করে ভূমি পুনরুদ্ধার নিয়ে চিন্তা করা ঠিক হবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনীয় ভূখণ্ডের বড় অংশ দখল করা হয়েছে। এর আগে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া অঞ্চল দখল করে। এসব অঞ্চলের পুনরুদ্ধার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনী সেই শক্তি নেই, এটাই সত্য। আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে নিতে হবে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার নতুন আগ্রাসন প্রতিরোধের মতো যথেষ্ট সামরিক সক্ষমতা অর্জনের পরই বাহিনী ব্যবহার করে মুক্তির বিষয়ে ভাবা যেতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, নেটোর সদস্যপদ পেলে রাশিয়া অধিকৃত অঞ্চলের কূটনৈতিক সমাধান সহজ হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নেটোর সদস্যপদ পাওয়া গেলেও চার্টারের 5 নম্বর ধারা, যা সদস্য রাষ্ট্রের প্রতিক্রিয়া সক্রিয় ভূমিকা রাখে, পুরো ইউক্রেনের ক্ষেত্রে কার্যকর হবে না, কারণ নেটো দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে ঝুঁকি নিতে চায় না। জেলেনস্কি মার্কিন রাজনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন কোনো আত্মসমর্পণ করবে না। জেলেনস্কির বক্তব্য কিয়েভের সাম্প্রতিক কৌশলগত পরিবর্তন নির্দেশ করে। আগে তিনি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতাকেই সব ধরনের আলোচনার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করতেন। তবে এখন তিনি নেটোর সদস্যপদ নিশ্চিত করার বিনিময়ে অধিকৃত অঞ্চলগুলোর অবস্থা পরে নির্ধারণে রাজি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইউক্রেন যুদ্ধ এখন জটিল পর্বে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। আন্তর্জাতিক সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে দ্রুত নেটোর সঙ্গে আলোচনা শুরুর জন্য তিনি আহ্বান জানান। যুদ্ধ পরিস্থিতি, কূটনীতির সম্ভাবনা এবং আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে ইউক্রেনের এই অবস্থান নতুন দিক নির্দেশনা হতে পারে।